This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরতির পর শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। 30% মানে 30%। রাজ্য রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসে এই অঙ্কটা। কথায় কথায় বিজেপি বলে তৃণমূলের 7 রাজার ধন মানিক, রাজ্যের 30% মুসলিম সংখ্যালঘু ভোট। শুভেন্দু অধিকারীও আক্ষেপ করে বলেন আমরা চাই কিন্তু পাই না, মানে বিজেপি পায় না মুসলিম ভোট। আজ সেই 30%-এর কথাই আবার এলো মুখ্যমন্ত্রীর মুখে, এবং বড় অদ্ভুতভাবে এলো। যে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30% নিয়ে কোট আনকোট দুশ্চিন্তার কথা শোনালেন, সেটা অবশ্য রাজনীতির কোনো মঞ্চ ছিল না। একটি শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান ছিল, একটা প্রশাসনিক অনুষ্ঠান। বড় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করছিলেন, কথাবার্তা বলছিলেন মুখ্যমন্ত্রী। হঠাৎই মুখ্যমন্ত্রীর মুখে এলো 30%, কিছুটা अप्रत्याशितভাবে। শুনুন কি বলছেন। कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा, हमारा जीने हराम कर देगा। এই তো সেদিন বেলডাঙ্গার অশান্তিতে থমকে গিয়েছিল জাতীয় সড়ক, থমকে ছিল রেলপথ দীর্ঘ সময়। অশান্তির দায় কার? সেদিন বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কি বলেছিলেন আমারও হাত নেই, একবার মনে করি। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। আজ মুখ্যমন্ত্রীর মুখে আবার 30%। রাজ্যে 294 বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 146 মানে 146টি বিধানসভায় সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, কোথাও বেশি কোথাও কম। 90-99টার মতো আছে যেখানে অত্যন্ত বড় ফ্যাক্টর। মুখ্যমন্ত্রী কি সেই অঙ্কই কষলেন? গতকালই নন্দীগ্রামের হরিজন পাড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই সব হিন্দু ঘরে ধ্বজ মানে পতাকা লাগানোর কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রী 30%-এর কথা বললেন। আচ্ছা, এতে কি তৃণমূলের ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে, নাকি তৃণমূলের লাভের অঙ্ক আছে, তিনি কোনো মেসেজ দিতে চাইলেন? এই নিয়ে রাজ্য রাজনীতিতে আজকে চর্চা শুরু হয়ে গেছে। कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। এই 30% মানুষের সমর্থনে তিনি আজকে তিনবার মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন। हमारा जीने हराम कर देगा। তিনি সেই চেয়ারের ক্ষমতার কত অপব্যবহার করেছেন উনি ঈশ্বরের কাছে জবাব দিতে পারবেন না। আমি যদি আমার অধিকার পাই তাহলে আমাকে প্রোটেস্ট করার প্রয়োজন নেই। আপনি ফেক এসটি সার্টিফিকেট রমরমা চলবে, ওবিসির নামে নাগরিকদেরকে বৈষম্য স্বীকার করবেন, প্রতিবাদ করবে না। এখন উনি বুঝতে পারছেন যে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে ফেলেছেন, প্যান্ডোরা বক্স খুলে ফেলেছেন। এই যে 30%-এর ভয় উনি দেখাচ্ছেন, এই 30% ওনাকেও ছাড়বে না যেদিন এই 30% 45% হয়ে যাবে। এই পশ্চিমবঙ্গে মুসলমান, তফসিলি সমাজ এবং তফসিলি এবং আদিবাসী সমাজ, তারা এসে পশ্চিমবঙ্গ অচল অবস্থা তৈরি করে দেবেন, এই উস্কানি তিনি দিচ্ছেন। कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। মানে পুরো মুসলিম কমিউনিটিকে একটা হিংসাত্মক জাতিতে মানে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কি বাংলার মুসলিমরা মেনে নেবেন নাকি? যা আছে তো ভোটের জন্য, ভোটে বৈতরণী পার করার চেষ্টা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এই ভোটের আবহে হয়, যদি সময়ে ভোট না হয়, রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে। আমার দাদা বেডেলিস্ট হয়েছে, একটা হাত একটা পা পড়ে গেছে, এই অবস্থায় আমার দাদাকে হিয়ারিং এ ডেকেছে।
অসুস্থ অবস্থায় তাকে নিয়ে এসে যাতে একটা ভোটও সঠিক ভোট বাদ না যায় সেজন্য তার পরিবারের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজকে আমরা এই অফিসে মোকাবিলাকে হিয়ারিং দিলাম। কমিশনের গাইডলাইন আছে যে বাড়ির কেউ আসলেই হবে, ওনার বাড়ি কেউ আসলে আমরা করে দিতাম, কিন্তু উনি এসছেন কি করে নিচ্ছি আমরা এখানে। ব্রেন স্ট্রোকে শরীরের একটা দিক অবশ অসাড় হয়ে গেছে, হাত পা নড়ে চড়ে না, একেবারে জবু তবু জীবন। জিন্না মণ্ডল যাকে দেখছিলেন, জিন্না মণ্ডলকে আজ সকালে অ্যাম্বুলেন্সে চাপিয়ে আনা হলো বনগা বিডিও অফিসে শুনানির জন্য, এসআইআরের শুনানি। চারপাশে অনেকের মতো জিন্না মণ্ডলও নির্বাচন কমিশনের তলবি চিঠি পেয়েছেন। আমার দাদার ব্রেন স্ট্রোক হয়েছে, একটা হাত একটা পা পড়ে গেছে। এই অবস্থায় আমার দাদাকে হিয়ারিং এ ডেকেছে। আমার দাদাকে আমরা নিয়ে এসেছি, কারণ উনি তো গাড়ি থেকে নামতে পারছে না। এখন আমাদের 199 পাঠে হলো হিয়ারিং ডেকেছে। কোন পঞ্চায়েত? আমাদের ঘাটবাঙ্গল পঞ্চায়েত। হিয়ারিং এর কি সমস্যা ছিল? এখন আমার দাদার নামের একটু ভুল আছে, জিন্না মণ্ডল নামের ভুল আছে, একটা অক্ষর ভুল আছে, তার জন্য ডেকেছে। দেখুন, গোটা এসআইআর পর্বে এই ধরনের হেনস্থা বা দুর্ভোগের ছবি কয়েক গুচ্ছ আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। আমরাও দেখেছি, আপনাদেরও দেখিয়েছি। বুকে হাঁপ ধরলেও হাঁকু পাকু করে আসতে হচ্ছে। নবতিপর অশীতিপর প্রথমে একটা চূড়ান্ত কনফিউশন ছিল, তারপর কমিশন বলে দিল 85-এর ওপর যদি বয়স হয়, 85 বা তদূর্ধ্ব বা অসুস্থ যদি হয়, কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়, তাদের আসার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রথম থেকে সরব হয়েছেন, দিল্লিতে কমিশনের কাছে দরবারও করে এসেছেন তৃণমূলের সেনাপতি। লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। कहीं भी आपने देखा है ऐसे लोगों को टॉर्चर करते हुए? खाली बंगाल में किया जा रहा है, क्योंकि ये लोग बीजेपी को वोट नहीं दिया है। भाई अगर हम लोग जिद्दी स्वभाव के लोग हैं, बीजेपी का जितना जिद है उसका 10 गुना जिद तो मेरा है। और ये जिद के आगे ही बीजेपी झुकता है और डरता है। এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। দেখুন, আমজনতার দুর্ভোগ হলে, হেনস্থার মুখে পড়তে হলে অভিভাবক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, প্রতিবাদ করবেন, এতে দোষের কিছু নেই। কিন্তু যে ঘটনাটা দেখাতে শুরু করেছি, ভাববেন না এটা খুব সাদামাটা, এখানে কিন্তু বিকল্প পথ ছিল। কেউ নির্লিপ্ত থাকতে পারে না এই ছবি দেখার পর। কিন্তু রাজনৈতিক কারণে কমিশনকে বেআব্রু করতে গিয়ে ক্ষেত্র বিশেষে তৃণমূল নিজেই এই পরিস্থিতি তৈরি বা সৃষ্টি করছে না তো। দেখুন, নিয়ম মেনেই কমিশনকে শুনানির চিঠি পাঠাতে হচ্ছে। কে গুরুতর অসুস্থ, কে পক্ষাঘাতগ্রস্ত, সেটা তো কমিশনের পক্ষে জানা সম্ভব নয়, নামে পাশে লেখা থাকে না। তাহলে কমিশনকে যদি জানানো হয় যে জিন্না মণ্ডলের পরিবারের এই হয়রানি হতো না যদি আজকে তার পরিবার বিএলওর মাধ্যমে জানাতো, না পরিবার, না গ্রামের প্রধান বা তার কোনো পাড়া প্রতিবেশী, কেউ কিন্তু আজকে কমিশনকে তার যে ব্রেন স্ট্রোক হয়েছে, একটা দিক পড়ে গেছে, এটা জানায়নি। এইখানে স্টোরিটা। বাড়ি বসে করা যেত না, ওনার পক্ষে কেউ এলেই আমরা করে দিতাম। উনি অসুস্থ, উনি অ্যাম্বুলেন্সে করে এসছে, না আসলেও হতো, ওনার বাড়ির কেউ যদি আসতেন ডকুমেন্ট নিয়ে আমরা হিয়ারিং করে নিতাম। কি বিপদের মধ্যে আছি, একে দাদাকে নিয়ে আমরা বিভ্রান্তের মধ্যে আছি, তা বাদেও আমাদেরকে নিয়ে আসতে হলো আমাদের দাদাকে। এখন কি হবে এটা জানি না, আমার দাদাকে নিয়ে আসলাম, বললো একটা নামের ভুল আছে, অ্যাম্বুলেন্সে করে আসতে হচ্ছে। এসছে, এখন কি বলবো আমরা। উনি কি বলবেন এটা যে কিভাবে এসেছেন? উনি অ্যাম্বুলেন্স করে এসছেন, হিয়ারিং এ ওনাকে ডাকা হয়েছে,
কমিশনের গাইডলাইন আছে যে বাড়ির কেউ আসলেই হবে না। ওনার বাড়ি কেউ আসলে আমরা করে দিতাম, কিন্তু উনি এসছেন কি করে যাবে, করে নিচ্ছি আমরা এখানে। এখন মেন ব্যাপার আমাদেরকে বললো যে তোমরা বিডিও অফিসে চলো, নিয়ে যেতে হবে। এখন ওই অবস্থায় আমাদেরকে নিয়ে আসতে হবে। এটার পেছনে কাহিনী আছে, গল্পের ভেতরে গল্প। নির্বাচন কমিশনের যে অফিসার কথা বলছিলেন, শুনে বুঝতেই পারলেন যে শুনানিতে জিন্না মণ্ডল না এলেও চলতো, তার পরিবারের কেউ একজন এলেই চলতো। এমনকি এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পর এটাও বলে দেওয়া হয়েছে যে বিএলএ, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যে বুথ লেভেল এজেন্ট, আমি দলের কথা বলছি না, যে দলের এজেন্টকে ওর পছন্দ তিনি তার মাধ্যমে অথরাইজেশন লেটার দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারতেন কাগজপত্র দিয়ে। এটা তো এখন নিয়ম হয়ে গেছে, তাই না? সুতরাং এত প্রচারের পরও যদি কোট আনকোট কারোর মধ্যে অজ্ঞতা কাজ করে এবং সেই অজ্ঞতাকে কোনো রাজনৈতিক দল ঢাল হিসেবে ব্যবহার করে, অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে কোনো লাভ নেই। আমরা প্রত্যেক দিন প্রচার করছি, এই গাইডলাইন কি শুধুই শাসক তৃণমূলের নেতারা জানেন না? কেন বলছি, এই ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মণ্ডল তিনি বলছেন তিনি অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করে দিয়েছেন। কেন? মানবিক সরকারের মানবিক মুখ দেখাচ্ছেন, অ্যাম্বুলেন্স দিয়ে জিন্নার দুর্ভোগ কমাতে চেয়েছেন। আপনি ভুল ভাবছেন মানে প্রিয় দর্শক, সবটাই কিন্তু ভোট কেন্দ্রিক। তার এলাকায় একজনও বৈধ ভোটারের নাম বাদ না পড়ুক, আনিসুর বাবু সেটা চান না। বেশ, এই না চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। যদি তিনি আপনার ভোটার হন তাহলেই তো আরোই কোনো অপরাধ নেই। এমনিতেও আপনার বিরোধী ভোটার হলেও অপরাধ নেই। ভোটারের ভোট রক্ষা করা নিশ্চয়ই রাজনৈতিক দলেরও কাজ। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইন্টেনশনটা এখানে ঠিক কি? এটা তো বিএলওকে জানিয়ে বিএলের মাধ্যমে, বা হয়তো ওই ভদ্রলোকের ভাই এসেছেন দেখছি, যিনি এই গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছেন, অ্যাম্বুলেন্স, তিনি কাগজপত্র নিয়ে যেতে পারলেন না, ডকুমেন্টেশন, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে। তাই ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত জিন্নাকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিয়েছেন, মানে ভোটটা বড় হয়ে গেল। ওনার 2002 সালে নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনার ওনার হাতে নোটিশ ধরিয়ে দিয়েছে যে ওনার নাম সংক্রান্ত কোনো নথির ভুল আছে। সেই জন্য আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি, আজকে তার হিয়ারিং ছিল, এবং ওই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে এসে যাতে একটা ভোটও সঠিক ভোট বাদ না যায় সেজন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজকে আমরা এই ভিডিও অফিসে বঙ্গা ব্লকে হিয়ারিংয়ে যাওয়া এনেছি। 2002 সালে যে ব্যক্তির নাম আছে, তারপরও নির্বাচন কমিশনার এদের এমন এমন অসুস্থ ব্যক্তি আছে তাদের বাড়িতে নোটিশ ধরাচ্ছে, এবং সেই অসুস্থ অবস্থায় হসপিটালের পেশেন্ট হসপিটাল থেকে সরাসরি হিয়ারিং সেন্টারে আসতে বাধ্য হচ্ছে। কে করেছে? নির্বাচন কমিশন। এবং এইটা করছে কারা? বিএলও অফিসাররা। তারা ম্যাপিং এ কিছু কিছু ভুল করছে, আজকে তার জন্য দায়ী একমাত্র টিএমসি। কেন? এই বিএলওদের মদক দিচ্ছে টিএমসি। টিএমসি যা যা বলছে টিএমসি দালালি হিসেবে কাজ করছে, তার জন্য দায়ী পুরো টিএমসি। এসআইআর এর নামে সাধারণ মানুষের হেনস্থা বিজেপিকেও বড় একটা স্বস্তিতে রাখছে না। কোনো কোনো ক্ষেত্রে বলছি স্বস্তিতে রাখেনি। রাজ্যের সরকারি অফিসাররাই এসআইআর এর কাজ করছেন, ফলে দায়টা তাদের কাঁধেই চাপিয়ে দিচ্ছে বিজেপি। রাজনীতির চাপানুতরে আমি ঢুকছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে তৃণমূল কেন জোর করে শুনানিতে পাঠাচ্ছে, যে ক্ষেত্রে না পাঠালেও চলে? কমিশনকে খলনায়ক বানিয়ে ভোটের বাজার গুছিয়ে নিতেই শাসকের উৎসাহ বেশি? এই দুর্ভোগের ছবিগুলো বেশি দরকার, মানে এই ছবি ফ্রেমগুলো তৈরি হওয়া বেশি দরকার যাতে প্রচার হয়। তাই কমিশনের গাইডলাইনে শাসকের কোনো মাথা ব্যথা নেই। দেখুন, বনগাঁর জিন্না মণ্ডল, এ তো আজকে দেখালাম, কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটু মনে করে দেখুন যারা নিয়মিত টোটকাটার দর্শক, দিন কয়েক আগে মেদিনীপুরে এমনই একটা ঘটনার ছবি আমরা দেখিয়েছিলাম, মনে পড়ছে? 18 নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দা শেখ মনিরুদ্দিন এবং আলিমা বিবি, দুজনেই গুরুতর অসুস্থ। তাদেরও শরীর অবশ, তারা হাঁটতে চলতে পারেন না। বনগাঁর জিন্নার মতোই তারাও পক্ষাঘাতগ্রস্ত। অ্যাম্বুলেন্সে চাপিয়ে দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল জেলা শাসকের অফিসে, কিন্তু বিএলওর মাধ্যমে খবরটা দেওয়া হয়নি ইআরও বা এইআরওকে। কে পাঠিয়েছিলেন? মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। আমাদেরকে কিছু বলেনি, বলে এরকম যখন পেশেন্ট আছে তাহলে তো আপনি বাড়িতে যেয়ে দেখে আসবো, আমাদের অর্ডার আছে, আপনারা এখানে আনবেন কেন? হচ্ছে আমাদের কাউন্সিলর বললো, কাউন্সিলের ব্যবস্থা করে দিল, অ্যাম্বুলেন্স দিল, হুইল চেয়ার দিল। আজকে আমাদের পাড়ার যে দাঁড়িয়ে আছে, যে ভোট লিতাই করতে আসে, সে বললো যে কাকি আর 11টার সময় গাড়ি আসবে, তুমি কাকাকে রেডি করে রাখবে। আজকে সকালেও আরেকজন বিএলএ নজরুল ভাই, ওনাকে আমি বলেছিলাম যে ওনাদেরকে যাওয়ার দরকার নেই, আপনারা একটা অ্যাপ্লিকেশন আর সঙ্গে মেডিকেলটা দিয়ে দিবেন, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করব।
কিন্তু ওরা যে এসছে আমাকে একটু ফোন করে জানায় উনি। জানতাম না যে উনি অসুস্থ। আমাদের হোম হিয়ারিং এর ব্যাপার আছে, যদি আমাদেরকে কেউ জানাতেন যে তাদের অসুস্থ বা এজেড কারণে, তাহলে অবশ্যই আমরা আগে বাড়িতে গিয়ে করে নিয়ে আসতাম। আমার কাছে সকালবেলায় আসে যে আমাদের হেয়ারিং আছে আজকে, আমরা যাব কি করে। তো তখন বাধ্য হয়ে বেলা 12:30 নাগাদ ওরা আমার একটি অ্যাম্বুলেন্সে করে ওরা গেছে, যে সেখানে হেয়ারিংয়ে উপস্থিত হয়েছে। এখন না গেলে তারা ভয়ে আতঙ্কিত যে আমাদের নাম বাদ হয়ে গেলে আমাদেরকে ডিটেকশন ক্যাম্পে নিয়ে চলে যাবে বা আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, সেই ভয়ে তারা আজকে গেছে ওখানে। এই ঘটনাটা ঠিক দিন 20 আগের 7 জানুয়ারি। তাহলে মনে ভয় ঢুকিয়ে দিয়ে ভোটারদের ভুল পথে চালিত করছেন সৌমেন খানরা, মানে তৃণমূলের কিছু নেতা। নির্বাচন কমিশনকে তোপ দাগতে তাদের সুপ্রিমো মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা দিল্লি যাচ্ছেন। বুধবার সিঙ্গুর থেকে সোজা দিল্লি যাওয়ার কথা আছে তার। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হতে পারে এসআইআর কোট আনকোট হয়রানিতে মৃতদের পরিবার। জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৌ সাক্ষাৎ হবে কিনা আমরা জানি না, এখনও তৃণমূলের তরফে নিশ্চিতভাবে কোনো সূচি জানানো হয়নি। তাহলে দিল্লিতে কেন এসআইআর বিরোধিতায় রাজধানী শহরকেই মঞ্চ করতে চাইছেন তৃণমূলের সুপ্রিমো? পদবীর রকম ফেরে এসআইআরে যে বিভ্রাট হচ্ছে তা নিয়ে, মানে সারনেম এখানে চট্টোপাধ্যায় এক জায়গায় চ্যাটার্জি, কোথাও বন্দ্যোপাধ্যায় এক জায়গায় ব্যানার্জি, ছেলে লেখে ব্যানার্জি বাবা লেখে বন্দ্যোপাধ্যায়, এরকম অসংখ্য কেস আছে, ইনইউমারেবল, গুণে শেষ করা যাবে না। এটা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আজকে আবার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এই মামলায় সূত্রের খবর যে মামলাটির যিনি পিটিশনার তিনি কবি জয় গোস্বামী। পদবী বিভ্রাটে কবিকেও যেতে হয়েছিল শুনানিতে, কিন্তু প্রধান বিচারপতি মানে দেশের প্রধান বিচারপতি কবি জয় গোস্বামীর এই আবেদন বা এই মামলাকে আলাদা করে কোনো গুরুত্ব দিতে চাননি, বরং এসআইআর সংক্রান্ত অন্য মামলার সঙ্গেই শুনবেন। এসআইআর মামলার ঘনঘটায় মানে এত আবেদন জমা পড়ছে এসআইআরকে কেন্দ্র করে যে বিরক্ত দেশের প্রধান বিচারপতি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন বিরক্ত। প্রধান বিচারপতির একটা তাৎপর্যপূর্ণ অবজারভেশন আছে, প্রতিদিন নতুন করে মামলা ফাইল হচ্ছে, আসলে গোটা প্রক্রিয়াটাকেই আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই রকম একটা জাংচারে, এই রকম একটা সন্ধিক্ষণে যখন শুনানি প্রায় শেষ পর্বে এসে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির, সেই সময় দাঁড়িয়ে দেশের প্রধান বিচারপতি বলছেন যে এত মামলা, কোথাও কি এসআইআর স্তব্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে? আচ্ছা, তৃণমূল কি জাস্ট এটাই চায়? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন মানে সর্বভারতীয় রাজনীতি সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন বিজেপির এই গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র হত্যাকারী নীতির বিরুদ্ধে আন্দোলনের ভর কেন্দ্র। টোটালটাই রাজনীতি হচ্ছে। বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে, বাইনারি পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখিয়ে দিয়েছেন যে গোটা দেশে প্রথম তিনি বিজেপির এই কারচুপিটা ধরে এর প্রতিবাদ, প্রতিরোধ এবং মানুষের অধিকার রক্ষায় সরব হয়েছেন। একদিকে শুভেন্দুবাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু প্রশ্ন এখানে, যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক। বিজেপি যে গণতন্ত্র হত্যা করার ভয়ঙ্কর খেলা খেলছে, মানুষকে চূড়ান্ত হয়রানির মধ্যে ফেলে মৃত্যুর মিছিল তৈরি করে দিয়ে, কত ধানে কত চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছলে না বিজেপি ভালোভাবে বুঝতে পারবে। বিজেপির মুখোশ, জাতীয় নির্বাচন কমিশনের মুখোশ টেনে খুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার সহজ সরল সাদাসিধে গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেটেড আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে। রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে, এর জবাব বাংলার মানুষ 2026-এ ইলেকশনে দেবে। তবে সব হয়রানি কিন্তু রাজনৈতিকভাবে সৃষ্টি করা বা ক্রিয়েট করা নয়, রাজনীতির ক্ষীর খাওয়ার জন্য নয়। কিছু স্পেসিফিক হয়রানি আছে যেগুলো সত্যি হয়রানি।
না হয়রানি হচ্ছে কিছু জায়গায়। বাড়ির সব কাজ ফেলে তীর্থের কাকের মতো এসআইআর শুনানির অপেক্ষা করতে হচ্ছে অনেককেই। সত্যটা সত্য বলতেই হবে, কেউ কোলের শিশুকে নিয়ে অপেক্ষায়, কেউ আসছেন হুইল চেয়ারে। 800 জনকে যদি একই দিনে শুনানির জন্য ডাকা হয়, চরম দুর্ভোগ তো হবেই। দীর্ঘ অপেক্ষায় কেউ কেউ ধৈর্য হারাচ্ছেন, যার জেরে দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। আজকে খড়দার একটা ঘটনা বলি আপনাদের। ক্ষোভের আঁচ পেয়ে প্রশাসন সেখানে র্যাফ নামিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু রাজ্য প্রশাসনের এই তৎপরতাটা দেখা গেল অ্যাটলিস্ট খড়দার ক্ষেত্রে। শুনানি কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করা যে রাজ্যের দায়িত্ব এবং এটা যে ম্যান্ডেটারি করতেই হবে, সুপ্রিম কোর্ট সেটা বলেই দিয়েছে। বিজেপি সরকারের উল্টো পাল্টা সবাইকে ডকুমেন্ট, আমাদের মতো লোককে 75 বয়স হয়ে গেছে, একবার দেখিয়েছি তাতে হলো না, আবার দেখো। আমার স্বামী এসে লাইন দিয়েছে, আমি লাইন দিয়েছি। বাচ্চাটাকে সকাল থেকে রয়েছে খাওয়া নেই দাওয়া নেই, বাচ্চাটার একটু ঘুম লেগেছে, এখানে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। প্রতিবন্ধী মানুষ, সে হাঁটতে পারছে না, তাকে এইভাবে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে। মা যার বাচ্চাকে কোলে নিয়ে সে রান্না খাওয়া দাওয়া বন্ধ করে সে এখানে হিয়ারিং এ করছে। র্যাব আছে যেন কোনো রকম শান্তি শৃঙ্খলাটাকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো যেন অশান্তির সৃষ্টি না হয়। আমার খুব অসুবিধা হচ্ছে। তো হয়রানি শিকার। স্বাভাবিক, মানুষকে যদি কেউ এইভাবে হ্যারাস করা হয়, একদিনে এতজনকে এতশো মানুষকে এক জায়গায় ডেকে দিচ্ছেন, নিজেদের সমস্ত অসুবিধা সত্ত্বেও হিয়ারিং এ যেতে হচ্ছে, এবং কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হিয়ারিং এর কোনো মাথা মুন্ডু নেই, যে কারণে ডাকছে শুধুমাত্র ডাকার জন্য ডাকা, হয়রানির জন্য ডাকা।